যেটা দিয়েছে অ্যাসাইনমেন্ট সুব্রত বড় বড় মুদ্রা রয়েছে না, আজ তো আমি চাই ঝাড়, আজকে হওয়াটা চাইছি বড় মুদ্রা হয়ে গেছে, অর্ক হয়ে গেছে না। কাটিয়ে দিচ্ছি হয়ে গেলে হবে, আমার কিছু করার নেই। আমি ঠিকঠাক সবার মতন আমি দিতে চেয়েছিলাম, সুব্রতর কারণে দেওয়া গেল, আমি লিখে দিচ্ছি। না না এগুলো এগুলো সবার সঙ্গে এক জিনিস করলে হবে না। আমরা মুশকিল আছে। মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট, এবং সে ব্যাপারে কি রেকমেন্ডেশন এসছেন এবং আমাদের কি রেকমেন্ডেশন, এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি, তাই আজকে আপনাদের কাছে এসেছি আমরা বলতে। আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যে আমরা রিপোর্টটা কি পেয়েছি প্রথম সেটা আপনাদের কাছে ব্রিফিং করার জন্য। আমরা এটা বলা হয়েছিল দু রকম ইনকোয়ারি আমরা ইতিমধ্যে করেছি। প্রথমে যারা ডক্টরস, 13 জন এক্সপার্ট ডক্টরস অফ ডিফারেন্ট ডিসিপ্লিনস ওরা মেডিকেল কলেজে গিয়ে একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়েছে। তারপরে সিআইডি কে ইনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সিআইডিও রিপোর্ট দিয়েছে। দুটো রিপোর্টকেই সামনে রেখে যেটা আমরা দেখতে পাচ্ছি, কোন ইনসিডেন্টসে আনফর্চুনেট ইনসিডেন্ট হলে এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। কিছুটা পয়েন্টস আমি বলবো যাতে আপনারাও বুঝতে পারবেন কি কেন এটা নেগলিজেন্সের বিষয়ে আমরা বলছি। একসাথে সাইমালটেনিয়াসলি দুটো ওটি টেবলস কে ব্যবহার করা হবে, মানে পারস্পরিক দুটো ওটি টেবিলে তার সঙ্গে সঙ্গে অপারেশন করা হয়েছিল। যে আরএমও ডিউটিতে ছিলেন, এবং অল ডিউটিতে যে ডক্টর ছিলেন ওরা একবারও
পেশেন্টসকে দেখতে যাননি এবং ওরা কোনো সার্জারি বা কোনো অপারেশন নিজে পারফর্ম করেননি। যখন ওটিতে ডাকা হয়েছিল তখন একজন সার্জন ডক্টর সোমেন দাস উনি একবার একটা পেশেন্টকে দেখে তারপরে চলে গেলেন। এই যে অপারেশন গুলো করা হয়েছে এটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য হেল্প অফ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট এই দুজনই পুরো সার্জারি পুরো অপারেশন করেছেন। ডক্টর সোমেন দাস সার্জন যেটা আমি বললাম উনি ওটি রুমে প্রেজেন্টও ছিলেন না। স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সিনিয়র রেজিডেন্টের দেওয়ার কথা ছিল ওটা দেওয়া হয়নি, ওনার মাধ্যমে দেওয়া হয়নি। কনসার্ন পিজিটি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েছেন। যে টাইমিং অফ সার্জারি যেটা করা হচ্ছে যেটা একসঙ্গে ওটা ওভারল্যাপ করেছে। এর মানে হচ্ছে টোটাল প্রসিজার যেটা অপারেটিং সার্জারির করার কথা ছিল ওটা সেভাবে পুরো প্রসিজার ঠিক মতন ফলো করা হয়নি। ব্যাড টিকেটস এখানে ডিক্লারেশন দেওয়া হয়, ওখানেও এক জায়গায় বেঙ্গলি ভার্সনে লেখানো হয়েছিল পেশেন্ট রিলেটিভস কাছ থেকে there may be a probable adverse drug reaction। এটাও যেটা পুছলিটার ব্যাপারে কথা হয়েছিল সেটাও আমরা পেলাম ইনকোয়ারিতে, এরকম একটা ডিক্লারেশন লেখানো হয়েছিল। পরে আরো সবার কাছ থেকে যারা ইনভেস্টিগেটর জিজ্ঞেস করেছে এটা জানা যাচ্ছে যখন সার্জারি হচ্ছিল তখন ডে টু ডে ক্লিনিং আর স্টেরিলাইজেশন যেটা করার প্রয়োজন ওটাও করা হয়নি এবং ওটি গাউস যখন কেউ বাইরে যায় ভিতরে যায় তখন চেঞ্জ করতে হয় যাতে ইনফেকশন না হতে, এটাও ফলো করা হয়নি। এই প্রোটোকলও ঠিক মতন মানা হয়নি। সিসি ক্যামেরা যেহেতু আমাদের করিডোর অব্দি থাকে তাহলে ভিতরের মুভমেন্ট কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না, বাট যেটা কথাবার্তা এবং যেটা ইনভেস্টিগেটর্স যেটা বলেছেন এইসব পরিষ্কার চিত্র আমরা ওখান থেকে পেয়েছি। এটাতে এটা বোঝা যাচ্ছে যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টর যাদের উপস্থিতি কামে ছিল ম্যান্ডেটরি ছিল ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এইসব কাজ করেছেন এই জন্য এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে যেটা সেদিনও আলোচনা হয়েছিল এই ফার্মের মাধ্যমে যত মেডিসিন সাপ্লাই করা হয়েছিল they have been kept out of use। সব হসপিটালস থেকে সব মেডিকেল কলেজ থেকে নির্দেশ দেওয়ার পরে ওটাকে ব্যবহারে আনা হচ্ছে না। they have been removed from the hospital premises elsewhere so that these will not be used till further testing is carried out। আরো একটা জিনিস আমি বলতে চাই যে ফিঙ্গার ব্যাকটেরিয়া অথবা অন্য মেডিসিনস গুলো আমরা ইউজ করি as per our procurement protocol সাপ্লাইজ তখনই নেওয়া হয় যখন ওদের স্যাম্পলস গুলো টেস্ট করা হয়। এনএবিএল ল্যাব থেকে টেস্ট করাই মেডিসিনস হসপিটালসে ইউজ করা হয়। এই ক্ষেত্রে যেহেতু রিঙ্গার ল্যাকটেট নিয়ে কথা উঠেছে আমরা ওই ফার্ম থেকে কিনা সব মেডিসিন সব সাপ্লাইজকে টেস্টিং এর জন্য বাদ দিয়ে দিয়েছি, এখন ওটা ব্যবহার করা হচ্ছে না। তো প্রাথমিকভাবে যে তদন্তে দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে ইটস এ ভেরি শকিং আনফরচুনেট ইনসিডেন্ট যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। এবং যাদের সিনিয়র ডাক্তারস যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে তাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা দুটো রিপোর্ট পাওয়ার পরে আমরা কিছু নির্ধারিত সিদ্ধান্তে এসেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলেন। আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল। তাছাড়া সিআইডি কেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল, মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছে। সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু
এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ, আমি যদি প্রথমে আপনাদের বলি যে মনে রাখবেন, অনেকে বলে এখানে কি তুলো ছাড়া কিছু পায় না। কোন কোন আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে। 2010-11-তে রিলেটেড 3,584 কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ, আর এখন 5 গুণ বেড়েছে, এটা 20,195 কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়নি। আই ক্যান চ্যালেঞ্জ ইট। মেডিকেল কলেজের সংখ্যা 11 থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র 11টা। আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে 37টি করেছি, তার মধ্যে সরকারি হচ্ছে 24টি। এমবিবিএস সিটের সংখ্যা যদি বলে লোক নেই, তার পরিপ্রেক্ষিতে বলবো 1355 থেকে বেড়ে হয়েছে 5,650। পোস্ট গ্রাজুয়েট এমডি এমএস সিটের সংখ্যাও বেড়ে 900 থেকে বেড়ে হয়েছে 1,848। পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এমসিএইচ সিটের সংখ্যাও বেড়ে 94 থেকে বেড়ে হয়েছে 218। 42টির নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। এর মধ্যেই প্রায় 13,400 সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে, আর 25-26-এ ওটা প্রায় 14,741টি আরো তৈরি করা হবে। সরকারি হাসপাতালে শুধুমাত্র 40,000 বেড বেড়েছে, যেখানে অপারেশন হয়, ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয়। এখন বেডের সংখ্যা 97,000। ব্লাড ব্যাংক থেকে শুরু করে, ট্রমা কেয়ার থেকে শুরু করে, আপনারা জানেন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে, আগে বাচ্চাদের ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না। আমরা 71টি এসএনসিইউ করেছি, সিপিএম এর আমলে এটা ছিল 6টা। আমরা 286টি এসএনএসইউ করেছি, এগুলো বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য স্পেশালিটি। কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে, সাব ডিভিশন হাসপাতালে এইচডিইউ সিসিইউ ছিল না। আমরা 286টি এসএনসিইউ করেছি, এসএনএসইউ করেছি, 76টি হসপিটালে সিসিইউ এবং 3টি এইচডিইউ, 14টি মাদার চাইল্ড হাব, 13টি মাদার ওয়েটিং হার্ট, যেটা গর্ভবতী মেয়েদের বিভিন্ন ইন্টেরিয়ার জায়গায় এনে রাখা হয়, হসপিটালের সংলগ্ন জায়গায় মা শিশু মনিটরিং করবার জন্য, এবং যখন তাদের বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরও অনেক কিছু আছে। 14,000 ডাক্তার নতুন করে নিয়োগ করা হয়েছে, আরও প্রসেসে আছে। ওবিসি ব্যাপারে হাইকোর্টের একটা নির্দেশ আছে, যেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি, এবং সেটার জন্য রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ যখন অ্যাপ্লিকেশনগুলো ইন্টারভিউ চাওয়া হয়েছিল তার মধ্যে ওবিসি ইনক্লুডেড ছিল। এটা হয়ে গেলে আরও কয়েক হাজার চলে আসবে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451। বুঝতে পারছেন কোথায় বাড়তিটা হয়েছে? এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটগুলো মোট আসন সংখ্যা আগে ছিল 2,545, এখন বেড়ে হয়েছে 28,467। এবং সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113, আরও হবে, লিস্টে আছে। প্যারামেডিক্যাল স্টাফ 3,488 থেকে বেড়ে হয়েছে 8,330। আশা কর্মীর সংখ্যা 11,000 বাড়ানো হয়েছে 3 বছরে। আশা কর্মীর সংখ্যা গত 3 বছরে, মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে, আই উইথড্র দ্যাট, 12,000, এটা মানে 3,488 থেকে বেড়ে হয়েছে
8,330। আশাকর্মীর সংখ্যা 3 বছরে প্রায় 11,000 বাড়ানো হয়েছে। এখন আছে প্রায় 64,000 আশাকর্মী এবং 2026 সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরও প্রায় 10,000 আরও বাড়বে। এছাড়া আপনারা জানেন ডাক্তার, সিস্টার, হসপিটালের জন্য সুরক্ষার নীতিও নেওয়া হয়েছে। বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধপত্র দেওয়া, স্বাস্থ্য ইঙ্গিত, টেলিমেডিসিন প্রকল্প, টেলিকানেকশন পরিষেবা, অনেক কিছু করা হয়েছে। চোখের আলো থেকে শুরু করে রক্ত, ব্লাড, আপনার ব্লাড যেটা ব্যাংকের সেক্টর বাড়ানো, শিশু সাথী, বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায়, যাদের ঠোঁট নানা রকম জোড়া থাকে নানাভাবে, তাদের অপারেশন বিনা পয়সায় করা হয়। এবং এতে প্রায় 7,24 লক্ষ টাকা ব্যয় হয়। এছাড়াও মনে রাখবেন, সরকারি কর্মচারীদের জন্য 2.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে। সাংবাদিকদের জন্য মাভুই আছে, স্বাস্থ্য বিমা। উত্তরবঙ্গের চা বাগানগুলোতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট চালু করা হয়েছে। ওয়েটিং হাট সুন্দরবনের জন্য করা হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য বিমা, প্রায় 9 কোটি লোক ইনভলভ, 99%। এটা সার্বজনীন, এতে কোনো কন্ডিশন নেই। এবং স্বাস্থ্য বিমা কার্ডটা, স্বাস্থ্যসাথী যেটা হয়, সেটা বাড়ির মহিলা গার্জিয়ানের নামেই হয়। প্রতি বছর তারা 5 লাখ টাকা করে পায় এবং তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালেও তারা দেখায়, সুযোগ পায়। সুযোগ আগে ছিল না। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইস মেডিসিন শপে প্রায় 60% ওষুধ এবং বিভিন্ন ডায়াগনস্টিক ম্যাটারে তারা কিন্তু অনেক কনসেশনে পায়। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে, সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের? আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক, আমাদের কাজ হচ্ছে সিট বাড়ানো, সঠিকভাবে যাতে কাজ করে মাঝে মাঝে মূল্যায়ন করা, সঠিক সময়ে মনিটরিং করা, সঠিক সময় যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলা। আমি অলরেডি বলেছি, এক্সপায়ারি ডেট হচ্ছে কিনা মেডিসিনে সেগুলো দেখে নেওয়া সঠিক সময়ে, এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন দেখে নেওয়া, এক্সপায়ারি হচ্ছে কিনা অক্সিজেন দেখে নেওয়া। কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি আছে, সিনিয়র ডাক্তারদের 8 ঘন্টা করে হসপিটালে ডিউটি দেওয়া। এটা কি তাদের সম্মান জানিয়ে আমি বলছি, শ্রদ্ধা জানিয়ে বলছি। মানুষের জীবনের থেকে বড় তো কিছু নয়। চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন, সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। মানবিক মুখ, সেবা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা। চিকিৎসা কিন্তু কোনো কোনো রোগ আছে 1 সেকেন্ডও কারোর জন্য ওয়েট করে না। আর এসব ক্ষেত্রে মনে রাখবেন, বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয়, কখনো স্যালাইন কমানো হয়, সেগুলো সিনিয়র ডাক্তাররা ঠিক করেন। আর সিজারিয়ান করেন সিনিয়র ডাক্তার। এত নার্সিং স্টাফ, এত স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, এত নতুন নতুন ভবন, এত টাকা বাড়ানো, এত সিট বাড়ানো, এত মেডিকেল কলেজ বাড়ানো, এতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পাচ্ছে। তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের, তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে, আমি পারবো না, ওটা আমার কাজ নয়।
কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি, আই এম নট দ্যাট এক্সপার্ট। সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে, সিএস পারবে না, হি ইজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে। হেলথ সেক্রেটারিকে বলেন যদি, তিনি ডাক্তার নন, তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন। ট্রিটমেন্ট কারা করবে? একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে। রেফারেল সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি কেসগুলো রেফারেল না হলে, যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে। ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে, আগে ছিলই না প্রায়। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে, সন্তানকে হারিয়েছেন, তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয়। যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে, দুজন ঠিক আছেন, একজন একটু ক্রিটিক্যাল আছেন, তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে। তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার ওপরে। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয়, আউটডোর পেশেন্ট যারা। আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয়, বাদবাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয়, যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পড়ে। এছাড়া অনেক প্রাইভেট হসপিটালও আছে, অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডও অ্যালাউ হয়েছে। সেটাকেও আমরা মনিটরিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে, সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি, তিনি তার চেয়ারম্যান আছেন। এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক। তা সত্ত্বেও কখনো কখনো ছুটির দিন থাকবে, কখনো পুজো আসবে, কখনো মহরম আসবে, কখনো ঈদ আসবে, কখনো অন্য কোনো ধর্মের প্রোগ্রাম আসবে, কখনো গঙ্গাসাগরের মেলা আসবে, কখনো লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম আসবে। কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? আমরা গত 72 ঘন্টার টাইম দিয়েছি ইনভেস্টিগেশন করবার, সঠিক ব্যাপারটা দেখার। এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে, তারা টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে। আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি, আমি শুনেছি, তাদের কাছে রেকর্ডিংও করা থাকে। তাহলে কেন অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। এটা ঠিক প্রাইভেট পেশেন্ট যারা, তারা অনেক সময় চায় না যে আমার অপারেশন কেসটা বাইরে দেখানো হয়। আমরা দেখাবো না, কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা উটিতে যাচ্ছে, কতক্ষণ থাকছে, সেগুলোও দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএসকে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে, তাকে বলুন প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলবো, আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন, আপনাদের স্বাস্থ্য পরিষেবা
মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। অনেক সময় আমি দেখেছি একটা অ্যাক্সিডেন্ট কেস গেল, প্রথমে জুনিয়ররা দেখে বলে দেয় মারা গেছে, নিয়ে চলে যান। তাকে তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যদি কোনোভাবে বাঁচানো যায়, তাকে লাইফ সাপোর্ট দেবো, তাকে আমি আইসিসিউতে নিয়ে যাব। তার পরিবারটা তো দেখবে যে তার অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। অনেক কেস তো এরকমও আছে যে কোমায় চলে যাওয়ার পরেও ফিরে এসছে, টাইম লাগে, কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। কাজে পত্রপাঠ বিদায় দেওয়াটা আমাদের কাজ নয়, মানবিকতার দিক থেকে দেখাটা আমাদের কাজ। কাজে সিএস যে কথাগুলো আপনাদের বললেন অফিসিয়াল লেভেল থেকে, আফটার দ্য রেকমেন্ডেশন রিসিভড, দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট রিসিভ করেছেন যেটা ফ্রম দ্য ডক্টরস টিম যাদের পাঠানো হয়েছিল এবং সিআইডি টিম, তাদের রিপোর্ট কিন্তু মিলে গেছে। ফলে আমাদের একটা দায়িত্ব বর্তায়। মানুষ তো আমাদের কাছে কোয়েশ্চেন করতেই পারে যে এত কিছু দেখার পরেও আপনারা কি ব্যবস্থা নিলেন, সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমি যে পয়েন্টগুলো বললাম না, সিএস বলে দিয়েছে এবং আমরা মনিটরিং করি। এমনকি পিডব্লিউডিকে এটাও বলা হয় যে এসি মেশিন ঠিকমতো কাজ করছে কিনা সেটা অডিট করবার জন্য। মেডিসিন স্টোর থেকে মাঝে মাঝেই অডিট করবার জন্য এক্সপায়ারি ওষুধ কেউ ইউজ করছে কিনা। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, তাই তো? রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে যারা এসব কাজগুলো করেন। এই যে বাচ্চাটি জন্মাতেই পারলো না, জন্মেছিল কি মৃত? বাচ্চাটা আছে, বাচ্চাটাকে দরকার হলে পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসে ভালো করে ট্রিটমেন্ট করো না। তোমরা যেমন এসএসকেএমে নিয়ে এসছো 3টে কেস, বাচ্চাটিকেও পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসো যেখানে আমাদের স্পেশালিটি আছে। আচ্ছা, বাচ্চাটা বেঁচে আছে, থ্যাংক গড। ওটা অন্য, কিন্তু মাটা তো মারা গেছেন। আরো 4 জন মৃত্যুর মুখ থেকে বেঁচেছে। তার মধ্যে আমি আপনাদের বলেছি 3 জনকে আমরা এসএসকেএমে নিয়ে এসেছি, 2 জন স্টেবল আছে, 1 জনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন,
সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আর 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. Am I clear? যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে, সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়, অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। অনেকে ভালো কাজ করেন, তারা কিন্তু হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টার টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, 8 ঘন্টার মধ্যে করবেন না, এটা হয় না। আরেকটা জিনিস আমার নজরে এসছে, নামটা বলা আমার উচিত নয় বলেই বলছি না। কোনো একটি গভর্নমেন্ট পপুলার হসপিটালে কোনো একটি পত্রিকার একজন এডিটর ভর্তি ছিলেন, নিউজ এডিটর। তার ট্রিটমেন্ট চলছিল, যে ট্রিটমেন্ট এমনকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখছিলেন, ডক্টর যোগীও দেখছিলেন। ভালো হয়ে গেছে, সে বাড়ি চলে গেছে, কদিন আগেকার ঘটনা। আমি দেখা করতেও গিয়েছিলাম। হঠাৎ 3 জন চলে এলেন স্টেথোস্কোপ গলায় দিয়ে, তার ঘরে ঢুকলেন, তার রিপোর্ট দেখলেন, দেখে বললেন, আরে আপনার ক্রিয়েটিনাইন ইজ সো হাই, আপনাকে তো কালকে ডায়ালিসিস করতে হবে। একেতে যারা পেশেন্ট হয় তাদের কাছে কখনো রোগ সম্বন্ধে আলোচনা করতে নেই, তাতে তারা দুর্বল হয়ে যায়। হাসি মুখে বলতে হয় আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করছেন কেন, আমরা তো আছি, চেষ্টা করছি। তা না করে সিনিয়র ডক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তার ক্রিয়েটিনাইন কমে গেছিল, তাকে তো বলেনি। অর্থাৎ যে কেউ একদম স্টেথোস্কোপ
শুনুন, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং টাইমটা ইজ আলাদা। ট্রেনিংয়ের জন্য যদি সিনিয়র ডাক্তাররা বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিয়ে গিয়ে তাদের দেখায় ফর প্র্যাকটিক্যাল পারপাস, ট্রেনিং পারপাস, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু একটা পেশেন্ট যখন একজন সিনিয়র ডাক্তারের হাতে ভর্তি, তখন তাকে হঠাৎ করে সব কিছু না জেনে এই যে একটা কমেন্টস করে দেওয়া এবং ফাইলে লিখে দেওয়া, ফলে যে রোগীটা ভালো হয়ে যাচ্ছিল সেই রোগীটা খারাপ হয়ে যাবে। এটা তো সবাই ধাক্কাটা সামলাতে পারে না। তাই আমি এখন থেকে নারায়ণ নিগমকে বলবো, যেটা আমি আর চিফ সেক্রেটারি মিলে আমরা ডিসকাস করেছি, সিনিয়র ডাক্তারদের দায়িত্ব, যখন কেউ যাবে ট্রেনিরা তারা সাথে করে নিয়ে যাবেন, বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা যার আন্ডারে আছে। কিন্তু নিজেরা হঠাৎ করে চলে গেলাম, গিয়ে কমেন্টস করে দিয়ে অন্যরকম ট্রিটমেন্ট করে দিয়ে চলে এলাম, এটা হলে কিন্তু প্রবলেম আছে। কারণ আপনারা যদি আমায় বলেন কোনো রোগের ওষুধ নির্ণয় করতে, আমি পারবো না, এটা আমার কাজ নয়, আমি শিখিনি। হ্যাঁ, আমায় যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে, অম্বল হলে কি হয়, জ্বর হলে কি খেতে হয়, পেন কিলার কি খেতে হয়, বা লিভারের ওষুধ, ক্রিটিক্যাল নয়, এমনি জেনারেল সাধারণ, সেটা সবাই জানে, সব ছেলে মেয়েরাই জানে। একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে, সেটা আলাদা। আমি এগুলো বলছি যেগুলো হচ্ছে সিরিয়াস কেস। সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন, অর এইচওডি সাথে থাকবেন, সিস্টার সাথে থাকবেন। এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে। কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না? সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্বসেরা। সেইটার অবনতি কেন হচ্ছে, এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না, এটার ব্যাপারে প্রিন্সিপাল, এমএসভিপি, এইচওডিদের স্পেশাল কেয়ার নিতে হবে। আমি সিএসকে বলবো, এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি। একটা ফরেন অর্গানাইজেশন, আপনারা শুনলে খুশি হবেন, কিভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায়, সে ব্যাপারে কাজ করা যায়। আমি কিছুটা আপনাদের বলতে বলবো, যতটুকু সাকসেসফুল হয়েছে বলো তো। কিন্তু এগুলো তো টাইম লাগবে, আগে যারা হয়ে গেছে বলো। ইতিমধ্যে আমরা একটা হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে এনএচএস ইউকে সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ আমরা ইতিমধ্যে করলাম নভেম্বর মাসে। যেখানে আমরা বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম, অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিটেশন, এই ব্যাপারে আলোচনা হলো, কীভাবে এটাকে আরো সাইন্টিফিক, আরো সিস্টেমেটিক করা যায়। তার রিকমেন্ডেশন মাধ্যমে এবারে আমাদের কিছুটা ইমপ্লিমেন্টেশন, প্রাথমিকভাবে ইমপ্লিমেন্টেশনও হলো, যেটাতে আমাদের ইম্প্যাক্ট ভালো হয়েছে। এবং সবাই সব দিক থেকেই যেটা জানা গেল কি এক্সামিনেশন সিস্টেমের ইমপ্রুভমেন্ট আমরা আনতে পেরেছি। এই যোগাযোগ এনএচএস আমাদের এখনো আছে, আমরা আরো ওদের সঙ্গে বিভিন্নভাবে আরো কোলাবোরেট করছি, যাতে ওদের যে বেস্ট প্র্যাকটিসেস ইউকেতে আছে বা ওদের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে বেস্ট প্র্যাকটিসেস আছে, আমাদের মেডিকেল কাউন্সিল বা যে ওদের ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা ঠিক করা যায়, ফিট করা যায়, এরকম সাজেশন, এরকম গাইডেন্স আমরা ওদের কাছ থেকে নিচ্ছি। এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে, যাতে আমরা ইভলভিং প্রসেস হিসাবে এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস করতে পারি। থ্যাংক ইউ। এটা আমরা চালিয়ে যাব, আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাতে আগামী দিন আমরা ভালো ডাক্তার উপহার দিতে পারি মানুষকে। আমি সবাইকে বলবো, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবার কারণ নেই। ঘটনা ঘটেছে যেটা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজে, খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না। এবং পরিবারটা একটা ছোট্ট শিশুধর মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুব
খুবই সেন্টিমেন্টাল কেস। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে দেবো। সেটা নিয়ে আমি সিএসকে বলবো কথা বলে নিতে। এই পর্যন্ত। এ ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতেই পারেন। सवाल है, यहाँ तो सरकार ने एक्शन लिया है और डॉक्टर्स को सस्पेंड किया गया है, लेकिन अब इस इंसिडेंट के बाद बाकी जो गवर्नमेंट हॉस्पिटल्स हैं वहाँ पर कोई सर्वेलेंस किया जाएगा कि सीनियर डॉक्टर्स अपनी ड्यूटी 8 घंटे की कर रहे हैं कि नहीं, और अगर नहीं कर रहे हैं तो कोई मैकेनिज्म होगा जहाँ पर उनको जो है एक्शन लिया जाएगा उनके अगेंस्ट में? पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया। Health department will send the guidelines to all the hospitals. I think our seniors are very good. They will abide by the government decision. And if not, when there will be a action, there will be a reaction also. So there must be some other clauses also. What you ask, for that reply. ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অলরেডি তো সিআইডি তদন্ত করছেন এবং গাফিলতির জন্য 12 জনকে সাসপেন্ডও করা হয়েছে, কিন্তু পার্টিকুলার কি সিআইডি তরফ থেকে কোনো রকম এফআইআর করা হবে যে গাফিলতির জন্য একজনের মৃত্যু হয়েছে? অটোমেটিক্যালি যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। ভূমিকা পাওয়া গেছে ক্ষেত্রে নাকি যেহেতু স্যালাইনে একটা কোশ্চেন উঠেছে সেই কারণে দ্বিতীয়বার টেস্টিং এর জন্য পাঠানো হবে? আমি এই ব্যাপারটা, এটা সিএস বলুক বা নারায়ণ বলুক। ম্যাডাম, স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এলাকার কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি, কিন্তু আমি এটাই বলবো এই ব্যাচেস হোয়াটএভার ওয়াজ ইউজ ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি। পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি, এটা খুবই অনকারী। যা যা মেডিসিন ইউজ করা হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি। সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস নিচ্ছি না, আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো। এটা পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিন উইচ ওয়ার ইউজ ওয়াজ অলরেডি টেস্টেড। আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টোপাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? আপনার বাড়িতেও বাবা মা যেই থাকুক তাকে নির্ভর করতে হয়। যেখানে বাবা মা থাকে না, স্বামী স্ত্রী যে কোনো একজনের উপর নির্ভর করে চলে। তো এখানেও তো আমরা প্রিন্সিপাল, হেড অফ দ্য মানে এমএসবি এদের উপর নির্ভর করি, এইচওডিদের উপর নির্ভর করি। তাদের ভূমিকাটাও তো আছে। আপনারা কি মনে করেন না যে অ্যাকশন নেওয়া উচিত ছিল? আর যদি অ্যাকশন না নিতাম আপনারাই তো বলতেন, তাহলে অ্যাকশন কেন নেওয়া হলো না? তো গভর্নমেন্ট কোনটার মধ্যে যাবে? স্যান্ডউইচ হবে নাকি পরিষ্কার যেটা সেটাই গভর্নমেন্ট করবে? সঠিক তথ্য সামনে এনেছি আমরা আপনাদের কাছে, কোনোটাই লুকানো ছুপানো হয়নি, যা এক্স্যাক্টলি ঘটেছে। সিএস আপনাদের ডিটেলস বলেছে, হেলথ সেক্রেটারি বলেছেন, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী যাদের সাসপেন্ড করা হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে পড়ে দিয়েছি নামগুলো। এবং সিআইডি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যা যা ক্রিমিনাল ব্যাপারে যা যা করার তারা করবে, ক্রাইম হিসেবে, নেগলিজেন্স হিসেবে। নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম। ম্যাডাম, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এক্ষুনি বললেন যে এই সময় যখন ঘটনার সময় তার হসপিটালে থাকার কথা ছিল, তিনি বালিচকে অন্য জায়গায় গিয়ে সেই সময় তিনি অপারেশন করছিলেন। আবার আমরা দেখেছিলাম কিছুদিন আগে কর্মবিরতির সময়ও বেশ কিছু ডাক্তার তার কর্মবিরতি বলছে। আমি ওই কোয়েশ্চেনটা এক্ষুনি, কর্মবিরতির ব্যাপারটা এক্ষুনি নিয়ে আসবো না, কারণ ওটা সেপারেটলি আমরা ডিল করব। এটা আলাদা ইস্যু, ওটা আলাদা ইস্যু।
সব তথ্যই আমাদের কাছে আছে। দিদি একটা অন্য প্রশ্ন করছে, অন্য ইস্যু, সেটা হচ্ছে যে মোহন ভাগবত তিনি বলছেন যে 22শে জানুয়ারি তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে 1947 যেটা হয়েছে সেটাকে নয়। না না, স্বাস্থ্যসাথীতে তো 5 লাখ টাকাই বলেছি আমি। আমি কি 5,000 বলেছি প্রতে? স্বাস্থ্যসাথী 5 লাখ, 5 লাখ বলেছি। হ্যাঁ বলুন। অন্য প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মানে ইট ইজ নট রিলেটেড টু হেলথ, ইট ইজ নট রিলেটেড টু হেলথ, তাহলে আমি সিএসকে আর হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিতে পারি। ওকে, তোমরা যাও। 1 ঘন্টা হয়ে গেল তোমাদের। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন? মোহন ভাগবত তিনি বলছেন যে 1947 এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে হবে। উনি তো পলিটিক্যাল লোক, আমি কি পলিটিক্যাল কোয়েশ্চেনে রিপ্লাই এখানে দেওয়াটা সঙ্গত? তো প্রশ্ন এবং গোটা দেশেটা নিয়ে আলোচনা চলছে যে দেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। ইয়েস, ইউ আর কারেক্ট। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা নিয়ে ব্যাপার, তাই আমি এটা নিয়ে উত্তর দিতেই পারি। কারণ বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ সব টুগেদার ছিল। বাংলার স্বাধীনতা আন্দোলনে ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, আরও অন্যান্যদের আছে। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল statement. A sovereign country was established on 15th August 1947. আপনারা কি মনে করেন যে history of independence can change any time? Any political party can do it or any organization? Can they do it? এটা হয় না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের প্রজাতন্ত্র আমাদের গর্ব, আমাদের গণতন্ত্র আমাদের গর্ব। গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, ভগৎ সিং আর্লি এজে থেকে শুরু করে রবীন্দ্র নজরুল, বিদ্যাসাগর, রাজারাম মোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওদিকে লালবাল পাল, মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা। আমি যদি বাংলার দিক থেকে দেখি, গান্ধীজিকে জাতির পিতা বলা হয়। তিনি দীর্ঘদিন আন্দোলন করেছে বাংলায় বসে, বিহারের চম্পারণেও করেছেন। গান্ধীজি, নেতাজি, লালবাল পাল, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে স্টেট ওয়াইজে যদি বলেন, দেয়ার আর সো মেনি ফ্রিডম ফাইটার্স। এবং সাধারণ মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তো ভুলিনি মাতঙ্গিনী হাজরার লড়াই, অথবা বিনয় বাদল দীনেশের লড়াই, বাঘা যতীনের লড়াই, দেশবন্ধুর লড়াই, বাসন্তী দেবীর লড়াই, রাজারাম মোহন রায়ের সংস্কার, বিদ্যাসাগরের বর্ণলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশকে স্বাধীন করবার জন্য সেই বিখ্যাত লেখা হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অথবা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি মোহিনী চৌধুরীর লেখা সে গান, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রু জলে। অথবা নজরুলের ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সবই কিন্তু দেশের গান, মনে রাখবেন। আজাদ হিন্দ বাহিনী, নেতাজির জয় হিন্দ স্লোগান, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আজকে ন্যাশনাল সং, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়কও। তাছাড়াও আমাদের বাংলাতেও বাংলার মাটি বাংলার জল, দাঙ্গা রুখবার জন্য রাখি বন্ধন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, গান্ধীজিকে প্রাণে মরে যেতে হয়েছিল, সুভাষচন্দ্র বোস আজও কোথাও আছে, তার জন্ম আছে মৃত্যু নেই, আমরা জানি না। কি করে আমরা এগুলো ভুলে যাব? कैसे हम भूल जाएंगे? इतिहास का हमारा आज़ादी का इतिहास हमको ऐसे भुलाना ठीक नहीं है। भुलाना जो कहा है उनको बात, अगर ऐसा तरफ बात आता है तो हम समझते हैं एक बहुत खतरनाक बात है, डेंजरस बात है, हिंदी जो है खराब बात है। इसको वापस लेना चाहिए और हमारा इंडिपेंडेंस इंडिया आगे बढ़े, हमारा आज़ादी लॉन्ग लिव दीर्घजीवी हो, हमारा आज़ादी का साथ हम लोग हमारा स्वतंत्र सेनानी को हम सलाम करें, कुर्निश करें, सैल्यूट करें। कितना जवान बिफोर इंडिपेंडेंस, आफ्टर इंडिपेंडेंस देश को आज़ादी के लिए जिंदगी दिया है। एक कुर्बानी सब हम भूल जाएंगे? एक कभी नहीं हो सकता है। ऐसा करके देश का पूरा इतिहास भुला देंगे तो देश का आइडेंटिटी क्या होगा? ये तो इंडिया का नाम भी भुला देंगे लगता है। इज इट करेक्ट? आई थिंक इट इज रॉन्ग। इंडिया, हिंदुस्तान, भारत, it will go on forever. And our Azadi Day, our Republican Day, we are proud of that. I totally condemned it. I am sorry, I strongly condemned it. ऐसा बात हमको सुनने पड़ेगा। ये हमारा कभी আমার ধারণাই ছিল না এই ধরনের কথা হতে পারে। ইতিহাসের অনেক চ্যাপ্টার বদলানো হয়েছে, জোর করে হাত তুলে সংবিধানের অনেক চ্যাপ্টার বদলানো হয়েছে। আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, মনে রাখবেন, যারা ইন্ডিয়াকে ডেমোক্রেটিক সেকুলার সভরেন কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছিলেন। ভারতবর্ষে তামিলনাড়ুতে এক ভাষা, কেরালায় আর এক ভাষা, পাঞ্জাবে এক ভাষা, নাগাল্যান্ডে আর এক ভাষা, বাংলায় এক ভাষা, উড়িয়ায় এক ভাষা। সেই জন্যই কবিরা লিখেছিলেন বৈচিত্র্যের মধ্যে ইউনিটি। পণ্ডিত জওহরলাল নেহরু যেটা ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন, সেই বইতে প্রথম লাইনটাই ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথা স্বামীজি শিকাগোতে গিয়ে বলে এসেছিলেন। সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। আমরা তাদের মানি, তারা দেশ বরেণ্য, তারা বিশ্ব বরেণ্য, তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা গ্রহণীয়। তাদেরকে বাদ দিয়ে হঠাৎ আজকে একটা হুজুগ উঠল আর হুজুগে কেউ আমরা সাথ দিতে শুরু করলাম, এটা নয়। দরকার হলে we are dedicated for the country. We are dedicated to keep our independence intact for our country. We are ready to sacrifice our life for the country, but we are not going to tolerate that. Is it okay? Thank you. Today, where Saif Ali Khan was stabbed, when so much talked about today's incident in Mumbai, when Saif Ali Khan, actor Saif Ali Khan, had been stabbed, where so much talk is going on about Bengal safety, security, law and order. We have seen at the same time in Mumbai as well, where the high profile is also not safe.
Bengal law and order is best than any other parts. But I like every state have their own problem, they have their own situation. साइफ अली खान के बारे में आप देख लीजिए, हमारा फेसबुक में ट्वीट में हम सुबह में जो बोलना है मैंने बोल दिया. इट्स अ वेरी मैटर ऑफ शॉकिंग. जो कल्पिट्स है उसको अरेस्ट करना इमीडिएट एंड टू टेक स्ट्रॉन्ग एक्शन अगेंस्ट द कल्पिट्स. कि देखिए शर्मिला दी तो टिगर फैमिली का है. शर्मिला ठाकुर को हम लोग कितना इज्जत करते हैं, इवन हिज होल फैमिली. हम चाहते हैं कि इसको इंसाफ मिले. Even Sauruk's life is also, sometimes they are being threatened. Salman also. Saif Ali, he was not in that list, but happened this. Unfortunate. I do not know whether any plan is there or not, or it is planted. Let the government take strong action. Didi, one question regarding Kumbh Mela. আমি এটা নিয়ে সব একদিন করতে যেও না, সব গুলিয়ে যাবে.